সার্বভৌমত্ব বা আমাদের জাতীয় নিরাপত্তাই আজ হুমকির মুখে। তো জাতীয় নিরাপত্তা হুমকির মুখে, এটা 5 তারিখের আগের প্রেক্ষাপটে একরকম ছিল, 5 তারিখের পরের প্রেক্ষাপটে আরেক রকম। তো এই যে জাতীয় নিরাপত্তা হুমকির মুখে আমরা এখন নতুন করে আবিষ্কার করছি, এর তাৎপর্যটা কি? কেনই বা আমাদের এখন মনে হচ্ছে যে একটা জাতীয় নিরাপত্তা নীতিমালা দরকার? তাহলে আমাদের এতদিনের যে রাজনৈতিক আপনার বন্দোবস্তের মধ্যে যে ধরনের নিরাপত্তা বা সার্বভৌমত্বের সম্পর্কে যে ধরনের ধারণা আপনার লিপিবদ্ধ ছিল বা চর্চা করা হয়েছে, সেগুলোর ব্যাপারে আমাদের একটা কি বলে যে অভ্যুত্থানের মধ্য দিয়ে সবকিছুর যেরকম আমাদের কি বলে যে প্যারাডাইম শিফট, পাটাতন পরিবর্তন হয়েছে, যে 5 তারিখের আগের বাংলাদেশ এবং পরের বাংলাদেশ যে আলাদা, নতুন বাংলাদেশে আমরা যে নতুন বাস্তবতায় প্রবেশ করেছি, সেক্ষেত্রে আমাদের এই টোটাল নিরাপত্তা, জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্বের বিষয়টিও নতুন করে রিথিঙ্কিং করা, চিন্তা করার সুযোগ বা প্রয়োজন হাজির হয়েছে। সেদিক থেকে আমাদের যেটা করতে হবে, আমাদের এখানে ফাউন্ডেশন অফ জিওপলিটিক্স যেটা ছিল সেটা চেঞ্জ করতে হবে। আমাদের জিওপলিটিক্স এর এই ফাউন্ডেশনটা গড়ে উঠেছে এখানে একটি দেশের সুবিধাকে মাথায় রেখে তাদের বয়ানকে এখানে মূলধারা বা মেইনস্ট্রিম করা বা শক্তিশালী করার জন্যই এখানে আপনার আমাদের এই যে জিওপলিটিক্সটাকে শেপ দেওয়া হয়েছে, নির্মাণ করা হয়েছে। এই জন্য আমাদের দেখবেন যে কথায় কথায় বলা হয়েছে বন্ধু রাষ্ট্র, অথচ রাষ্ট্র তৈরি হয় এনিমি পারসেপশনের উপর ভিত্তি করে। পৃথিবীতে দেখবেন যে আপনি আরব ওয়ার্ল্ডে একই আরবি ভাষাভাষী বিশাল অঞ্চল, কিন্তু আলাদা আলাদা রাষ্ট্র। কিন্তু আমাদেরকে শেখানো হয়েছে আমরা একই ভাষার সাথে ওইদিকে মিল আছে, একই সংস্কৃতি, একই রকম খাবার খাই, অনেক মিল আছে, ফলে আমরা বন্ধু রাষ্ট্র। এখন আপনার ঐতিহাসিক নানা সংকট, যুদ্ধ বিগ্রহ, সমস্যার কারণে আপনি নানা জনের সাথে আপনার ঐক্য হইতে পারে, নানা জনের সাথে আপনার শত্রুতা হইতে পারে, কিন্তু তাই বলে একটা রাষ্ট্র যখন সার্বভৌম আকারে নিজেকে ডিক্লেয়ার করে, তখন সে এই কারণেই সার্বভৌম আকারে ডিক্লেয়ার করে, সে অপর রাষ্ট্রকে তার এনিমি ধরে নিয়ে নিজের সার্বভৌমত্ব সে ক্লেম করে। এটাকে বলা হয় আপনার স্টেট অফ এক্সেপশন। আপনার স্টেটটা যে এক্সেপশন, আপনি যে আলাদা, কেন আলাদা? এই যে আপনার আলাদা, এই যে আপনার আপনার স্বকীয়তা, মৌলিকত্ব, এইটা অন্য যে কেউ আপনার সহজভাবে নাও নিতে পারে। এটা ধরে নিয়েই আপনি এটাকে প্রোটেক্ট করার জন্য যা যা করেন সবই আপনার সার্বভৌম নীতিমালার অংশ। তো সেক্ষেত্রে আমাদের এই যে পররাষ্ট্র নীতি বলেন বা আমাদের যে জিওপলিটিক্যাল কন্ডিশন, এইটা এমন ভাবে নির্মাণ করা হয়েছে যাতে বাংলাদেশ কোনোদিনও ইন্ডিপেন্ডেন্টলি দাঁড়াইতে না পারে। এটার একটা আলাদা রাষ্ট্র আকারে দাঁড়ানোর জন্য যা যা দরকার তার বিরুদ্ধে সবকিছু করা হয়েছে এই নীতিমালায়। এই জন্য আমাদের প্রথম প্রস্তাবনা হলো ফাউন্ডেশন অফ জিওপলিটিক্স, এটা চেঞ্জ করতে হবে। কিভাবে এখন তাহলে আমরা নতুন ভাবে আগাবো, আমাদের নতুন ভাবে আগাইতে হবে এটা। তাহলে আমরা কিভাবে আগাবো সেটা চিন্তাটা আমাদের শুরু করতে হবে। সেটা শুরু করতে হবে যে দেখেন, আমরা বলছিলাম যে একটা মাল্টিপোলার ওয়ার্ল্ডে এখন আমরা বাস করি। এখন আর সেই একক ব্রিটিশ সাম্রাজ্য বা একক আমেরিকান আধিপত্যের দুনিয়া নাই। এখন অনেক রকম সুপার পাওয়ার, অনেকগুলো ব্লক, অনেকগুলো পোলার এরাইজ হয়েছে, জেগে উঠেছে। সেই যে মাল্টিপোলার ওয়ার্ল্ডের কথা আমরা বলছি, এই মাল্টিপোলার ওয়ার্ল্ডে আমরাও একটা পোলের অংশ হইতে চাই। যদি না হইতে পারেন, তাহলে আপনার নিয়তি হইল হয় আপনি আপনার তাদের গোলাম হিসাবে থাকবেন, আর না হয় আপনি ভ্যানিশ হয়ে যাবেন, দুইটার একটা। সো আমাদের তো তাহলে আমাদের তো আর ইন্ডিপেন্ডেন্টলি থাকতে হলে আপনাকে এই যে গ্লোবাল জিওপলিটিক্যাল কন্ডিশন, এই যে নতুন পাওয়ার ডিনামিক্স, তার মধ্যে আপনাকে অবশ্যই একটা গুরুত্বপূর্ণ জায়গা হোল্ড করতে হবে। সেটা সুযোগ কি আপনার আছে? অবশ্যই আছে। যেমন এই যে বাঙালি কমিউনিটি, ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে প্রায় 40 থেকে 45 কোটি কমিউনিটি, এই কমিউনিটির একটা মাত্র রাষ্ট্রীয় পরিচয় হলো বাংলাদেশ। এই কমিউনিটির আর কেউ কিন্তু রাষ্ট্র করতে পারেনি। পশ্চিমবঙ্গের বাঙালিরা ভারতীয় বাঙালি, আসামের বাঙালিরা আসামের বাঙালি, অন্যান্য দেশে যারা বাঙালি থাকে তারা সেই দেশের কমিউনিটির পরিচয়ে পরিচিত হয়। কিন্তু আপনি বাংলাদেশের নাগরিক হিসেবে এই জন্য সমস্ত বাঙালি কমিউনিটির, বিশ্ব বাঙালি কমিউনিটির প্রতিনিধিত্ব করেন। এই জন্য আপনার দায়িত্বটা গ্লোবাল। অন্যদিকে সেভেন সিস্টার থেকে শুরু করে এই পুরো অঞ্চলে আপনার একটা পোর্ট আছে, সমুদ্র আছে, আপনি সমুদ্রের প্রভু। ফলে আমি বলতেছি না যে দেশ দখল করে রাখেন কালকে, যেটা দরকার আপনি নতুন যে অর্থনৈতিক বাস্তবতা এই অঞ্চলে আপনি লিড দিতে পারেন। আপনারা লিডিং, এটা আমাদের প্রধান উপদেষ্টা অনেকবার বলেছে
তো এই যে নতুন বাস্তবতা আপনার হাজির হয়েছে, সেই বাস্তবতায় আপনি নিজের পজিশনটা যদি চিন্তা করেন, তাহলে যে বিশাল কমিউনিটি, সেই কমিউনিটি যে যেখানেই থাকুক না কেন, তার জন্য বাংলাদেশের ব্যাপারে তার একটা আবেগের জায়গা আছে, তার একটা ইমোশনের জায়গা আছে। ফলে এই জায়গা থেকে এই জন্য বাংলাদেশি পরিচয়টা, এটা কোনো শুধুমাত্র ক্ষুদ্র জাতিবাদী পরিচয়ের জায়গায় আর দেখবার সুযোগ নাই, আটকে রাখার সুযোগ নেই। এটা হলো আমাদের একটা সিভিলাইজেশনাল আইডেন্টিটির জায়গায় নিয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে। সেটার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের এই যে পপুলার সভারেন্টি, আমাদের যে সার্বভৌমত্বের বোধ, যার সার্বভৌমত্বের বোধ নেই তার মতো নির্বোধ আর হয় না। সার্বভৌমত্বের বোধটা এটা কার? সার্বভৌমত্ব কি রাষ্ট্র প্রোটেক্ট করবে? সার্বভৌমত্ব কি শুধু সেনাবাহিনী প্রোটেক্ট করবে? না, সার্বভৌমত্বের মালিকানা বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক। আমাদের এই যে নাগরিকের সাথে সার্বভৌমত্বের যে সম্পর্ক, সেই জায়গা থেকে যখন আপনার একটা জাতীয় কি বলে যে রাজনৈতিক প্রস্তাবনার বিকাশ হবে, তখনই আপনার সার্বভৌমত্ব প্রোটেক্ট থাকবে, নিশ্চিত থাকবে। এই জন্য আমাদের যেই নতুন জিওপলিটিক্যাল, আমরা যেটা বলছি ফাউন্ডেশন অফ জিওপলিটিক্স, হ্যাঁ, যেটা যেখানে তৈরি হবে, সেখানে আমাদের সার্বভৌমত্বের ধারণাটা হবে জন সার্বভৌমত্ব। এই সার্বভৌমত্বটা শুধুমাত্র রাষ্ট্রীয় বাহিনী কেন্দ্রিক না, সেনাবাহিনী কেন্দ্রিক না, পলিটিক্যাল পার্টি কেন্দ্রিক না। এই জন সার্বভৌমত্বের আলোকে, হ্যাঁ, আমাদের নতুন করে আমাদের ফাউন্ডেশন অফ জিওপলিটিক্স ঠিক করতে হবে। কারণ আমরা যেই জিওপলিটিক্যাল বাস্তবতার আলোকে আগামী দিনে আমাদের পরিচালিত করব, সেই অনুযায়ী দুনিয়ার পাওয়ার ডিনামিক্সটা আমাদের জায়গা নির্ধারিত হবে। এজন্য আমাদের প্রথম কাজ হইলো, এতদিনের যে জিওপলিটিক্যাল আমাদের স্ট্র্যাটেজি বলেন, এডুকেশন বলেন, আমাদের বোধ ছিল বা আমাদের যে ধারণা ছিল, সেটাকে চেঞ্জ করে এই নতুন বাস্তবতায় আমাদের নতুন করে আমাদের ফাউন্ডেশনটা তৈরি করতে পারতে হবে। এবং এই গ্লোবালাইজেশনের যুগে ন্যাশনালিজমটা ঠিক আর একটা ভৌগোলিক পেরিফেরির মধ্যে থাকে না। মানে ন্যাশনালিজম ইন দ্য এজ অফ গ্লোবালাইজেশন, এটাকে রিথিঙ্কিং করতে হবে। সেটা ঠিক 60-এর দশকের বা 80-র দশকের এই জাতীয়তাবাদের যে আবেগ, সেই জায়গা থেকে আপনার জাতি রাষ্ট্রকে দেখলে হবে না। রাষ্ট্র একটা গ্লোবাল নেক্সাসের মধ্যে ফাংশন করে, এটা আলাদা বিচ্ছিন্নভাবে ফাংশন করে না। সেটা আপনি দেখবেন যে ঘটনাটা হয়তো আপনার অভ্যন্তরীণ ঘটনা, হয়তো শাহবাগের বা মতিঝিলের, কিন্তু এটার একটা আপনার গ্লোবাল ইম্প্যাক্ট বা কানেকশন আছে, গ্লোবাল পাওয়ার ডিনামিক্সের সাথে এগুলো একটা সম্পর্ক আছে। আপনি যখন ডিপলি আলোচনা করবেন বা খতিয়ে দেখবেন, তাহলে এই যে একটা ট্রান্সন্যাশনাল কন্ডিশনের মধ্যে আমরা আছি, সেখানে তাহলে আমাদের এই যে জাতিগত অস্তিত্ব, সেটাকে আপনি যদি নতুন ভাবে ক্লেম করতে না পারেন, নতুন ভাবে ডিজাইন করতে না পারেন, তাহলে কিন্তু আপনি এই যে আগামী দিনের পাওয়ার ডিনামিক্স, সেখানে কিন্তু আপনি সুবিধা করতে পারবেন না, সুবিধা নিতেও পারবেন না, সুবিধা অন্যকে দিতেও পারবেন না। তো অন্যদিক থেকে এখানে নতুন যে আপনার একটা বাস্তবতা তৈরি হচ্ছে দুইটা দিক থেকে। একটা হলো ভারত পাকিস্তান। এই ভারত পাকিস্তানের যুদ্ধটা যদি আপনারা মনোযোগ দিয়ে খেয়াল করেন, অপারেশন সিন্দুরে ঘটনাটা কি ঘটলো দেখেন। যে কোনো মূল্যে ভারতের অস্ত্রশস্ত্র, মিলিটারি ক্যাপাসিটি, এগুলোর ব্যাপারে একটা গর্ব আছে। তারা হিউজ বাহিনী, তার অস্ত্র সে রেগুলার কিনে বিভিন্ন দেশ থেকে। কিন্তু এই যুদ্ধে দেখেন আমেরিকা সিম্পলি তাকে তুলে একটা আসার দিচ্ছে। কিভাবে দিচ্ছে? যুদ্ধের সময় একটা হাইপ তৈরি করছে, এবং সেখানে প্রথমে ব্রিটেন বললো ঠিক আছে আমি আসি, এদিক দিয়ে চালাই যাও। ব্রিটেনের সিগন্যালকে সবসময় ধরে নেওয়া হয়, ব্রিটেন যেদিকে যাবে আমেরিকা সেদিকে থাকবে। তারপরে এদিক দিয়ে নেটোর সদস্য তুরস্ক ড্রোন ফ্যাসিলিটি দিয়ে দিল পাকিস্তানকে, ড্রোন এবং আপনার এই এয়ার ফাইটে দেখা গেল একটা ট্রিমেন্ডিয়াস সফলতা পাকিস্তান অর্জন করলো। করার মধ্য দিয়ে এখন এই যে আপনার তুরস্ক যে সহযোগিতা করলো পাকিস্তানকে, তুরস্ক এটা আমেরিকার কনসার্ন ছাড়া করে নাই। ন্যাটো মেম্বার হিসাবে তুরস্ক এমন কোন অ্যাক্টিভিটি করবে না যেটা ওয়েস্টার্ন পাওয়ার ব্লকের বাইরে গিয়ে ফাংশন করবে। ফলে এই টোটাল ডিজাইনের মধ্যে ভারত শুধু সাউথ এশিয়াতেই একা হয়নি, সাউথ এশিয়াতেই তার স্টেক হারায়নি। 5 তারিখে বাংলাদেশে শুধু সে পরাজিত হয়নি, সে এখন গ্লোবাল ডিনামিক্সে সে একা হয়ে গেছে। ভারতীয় পণ্ডিত বিশ্লেষকদের লেখার কথা যেমন দেখতেছিলাম, তারা নিজেরাই রিয়েলাইজ করতেছে যে এই যে হিন্দুত্ববাদী উত্তেজনার খপ্পরে পড়ে মোদী একটা যুদ্ধ করতে গিয়ে যে তার একটা পপুলার পলিটিক্যাল অ্যাচিভমেন্টের চেষ্টা করছে, এটা তার জন্য বুমেরাং হয়েছে। সে তার মিলিটারি সক্ষমতা যে আসলেই খুব দুর্বল, হিউজ মিলিটারি থাকার পরেও অপারেশন লেভেলে যে সে খুবই অদক্ষ এবং তার স্ট্র্যাটেজি যে খুবই পোর, এটা প্রমাণিত হয়েছে। তো ফলে সেদিক থেকে আপনি যদি চিন্তা করেন, ইন্ডিয়ার মতো একটা দেশ আজকে সে চারদিকে প্রতিবেশীদের থেকে সে বিচ্ছিন্ন,
হ্যাঁ, আমরা বলি যে ইন্ডিয়া দ্বারা আমরা ঘেরা, না, ইন্ডিয়াই তার শত্রু দ্বারা ঘেরা। কারণ ইন্ডিয়া তার সমস্ত ফ্রেন্ডকে হারাইছে চারপাশে। এবং গ্লোবাল ডিনামিক্সে সে যেটা আশা করছিল ওয়েস্টার্ন ব্লক তাকে প্রোটেক্ট করবে, তাকে রাখবে, কিন্তু না, কৌশলে এখন আমেরিকা রিয়েলাইজ করছে ইন্ডিয়ান থিঙ্ক ট্যাঙ্ক গুলো যে তারা আসলেই বিচ্ছিন্ন হয়েছে এবং তারা আসলে অপমানিত হয়েছে। এবং এইটা হলো মোদির পতনের শুরু বলতে পারেন, এবং হিন্দুত্ববাদী রাজনীতি ব্যাকফুটে যাওয়ার শুরু, এবং গ্লোবালি এটা একটা ব্যাপক প্রেসারের মধ্যে দিয়ে যাবে, আগামী দিনে সেটা দেখা যাবে। তো আমি বলতেছি এই যে একটা বড় ঘটনা ঘটলো, এদিক দিয়ে মিয়ানমারের ইস্যু দেখেন, দীর্ঘদিন যাবত যুদ্ধ চলতেছে, ফলে আপনি দুই দিক থেকে একটা যুদ্ধ অবস্থার মধ্যে আছেন, মাঝখানে আপনি আছেন, ফলে বাংলাদেশে এমনিতেই একটা ফ্রন্টলাইন স্টেট হিসাবে আছে, যুদ্ধের ফ্রন্টলাইন স্টেট হিসাবে আছে। আজানটা শেষ আমরা আছি, আপনি চান বা না চান বাংলাদেশ একটা ফ্রন্টলাইন স্টেট হিসেবে আবির্ভূত হয়েছে। এই মিয়ানমার এবং ভারত পাকিস্তান দুই দিকের কন্ডিশনে যদি দেখেন, সেক্ষেত্রে আমাদের ডেফিনেটলি জনসার্বভৌমত্বের ধারণা ডেভেলপ করা ছাড়া আগামী দিনে আমাদের আপনার জাতীয় নিরাপত্তাকে সংহত করা ডিফিকাল্ট হবে, কঠিন হবে। তো এই জন্য এটা দেরিতে হলেও আমাদের এখানে যে একটা উদ্যোগ বা এই প্রশ্ন সামনে আসলো যে আমাদের আসলে একটা জাতীয় নিরাপত্তা প্রশ্ন দরকার। দেখেন, একটা উদাহরণ দেই, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের ইতিহাস যেটা আমি বলি পার্টিকুলারলি প্রতারণার ইতিহাস। এখন আগামী দিনে যারা ক্ষমতায় আসবেন, যে সরকারই আসুক বা এই সরকার, আমরা তো প্রত্যেক রাষ্ট্রের সাথেই সম্পর্ক রাখবো, সেটা ভারত হোক, পাকিস্তান হোক, আমেরিকা হোক, চায়না হোক, সবার সাথেই রাখবো। কিন্তু আমরা বলতেছি সার্বভৌমত্বের বেসিসটা এনিমি পারসেপশন, এই জায়গায় আমাদের আগে আসতে হবে। তারপরে সম্পর্কের ক্ষেত্রে অন্য রাষ্ট্রগুলো সরকারের সাথে কি ডিলিংস করবে সেইটার নিয়ন্ত্রণটা যাতে জনগণের হাতে থাকে, সেই জন্য একটা জাতীয় নিরাপত্তা নীতিমালা থাকা দরকার। ধরেন আপনারা নিজেরাই ভোট দিয়ে নির্বাচিত করলেন একটি সরকার, মানে জনগণ, বাংলাদেশের জনগণ নির্বাচিত করলো, কিন্তু সেই সরকার তার ক্ষমতা রাখার প্রয়োজনে মনে করলো যে জনগণের সাথে তার সম্পর্কের বা যে অঙ্গীকারটা ছিল ভোটের সময়, তার চেয়ে জরুরি হলো এই যে পাওয়ার প্লেয়ার গুলো, গ্লোবাল পাওয়ার ডিনামিক্স, সেখানে তার সম্পর্কটা অটুট রাখা বা সম্পর্কটা ভালো রাখাই যথেষ্ট। সেটা কিন্তু সে করতেই পারে। কিন্তু যখন আপনার একটা জাতীয় নিরাপত্তা নীতিমালা ডিক্লেয়ার থাকবে, তখন কিন্তু সেই রাজনৈতিক দলগুলো বলতে পারবে যে দেখো, আমি কি করতে পারবো না পারবো এই ব্যাপারে জনগণের একটা সম্মিলিত রায় কিন্তু আছে। এটা আপনি লিখিত ডকুমেন্ট আকারে সবার সাথে শেয়ার করতে পারবেন, দিয়ে দিতে পারবেন। তখন তারাও বুঝবে যে আপনার সাথে বার্গেনিং করার ক্ষেত্রে জনগণের তরফ থেকে সেই সরকারের কি কি সীমাবদ্ধতা আছে, কতটুকু সে চাইতে পারবে এবং কতটুকু সে চাইতে পারবে না। ফলে এটা হলো প্রত্যেকটা রাজনৈতিক দলগুলোর জন্য কিন্তু এট দ্য সেম টাইম একটা সেফগার্ড হিসাবে কাজ করতে পারে। তো আমি মনে করি এইটা, যেহেতু আমরা এখন একটা চাওয়াস টাইমের মধ্যে আছি, আবার এট দ্য সেম টাইম অভ্যুত্থানের সম্মিলিত শক্তির একটা সরকার ক্ষমতায় বা দায়িত্বে আছে বলা ভালো, সেদিক থেকে আমাদের মনে হয় এখনই এই জাতীয় নিরাপত্তার বিষয়ে একটা জনগণের তরফ থেকে জনসার্বভৌমত্বের আলোকে একটা নীতিমালা দ্রুত প্রণয়ন করা দরকার। এই বিষয়ে যারা এক্সপার্ট, দেশপ্রেমিক সাবেক সেনা সদস্য, বর্তমান সেনাবাহিনীর সদস্য এবং অন্যান্য এক্সপার্ট যারা আছে, দেশে বিদেশে আমাদের যারা ডায়াসপোরা কমিটির গুরুত্বপূর্ণ লোক আছে, তাদের সাথে সমন্বয় করে স্কলার, মাঠের অভিজ্ঞতা, আন্তর্জাতিক বাস্তবতা, এবং এই যে আমি যেটা বলতেছি ফাউন্ডেশন অফ জিওপলিটিক্স, এটাকে চেঞ্জ করে নতুন বাস্তবতায়, এই নতুন সিভিলাইজেশনাল অর্ডারে বাংলাদেশকে একটা, এই যে মাল্টিপোলার ওয়ার্ল্ডে আমরা ওয়ার্ল্ডের কথা আমরা বলছি, সেই মাল্টিপোলার ওয়ার্ল্ডে আমরাও যেন একটা পোল হিসাবে হাজির হতে পারি, এইরকম একটা আপনার ধরেন যে বিষয় মাথায় রেখে আমাদের জাতীয় নিরাপত্তা নীতিমালা প্রণয়ন করা এই মুহূর্তে খুবই জরুরি একটি কাজ। এটা না করলে আমরা চারপাশে যেই ধরনের একটা অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, এবং চারপাশে কেন আমাদের নিজেদের মধ্যেও, সেক্ষেত্রে আমাদের আপনার জাতীয় সার্বভৌমত্ব রক্ষা করা কঠিন হবে। আরেকটা হলো যে জাতীয় নিরাপত্তা নীতিমালার ক্ষেত্রে আপনি যখন বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে সম্পৃক্ত করে একটা অবস্থার দিকে যাওয়ার চেষ্টা করবেন, সেটা মানুষের মধ্যেও বাংলাদেশের ব্যাপারে একটা দেশপ্রেমের আবেগ বা অনুভূতি তৈরি করবে।
মানুষও তার নিজের ব্যাপারে দরদি হবে। বাংলাদেশের মানুষ বাংলাদেশকে ভালোবাসে, কিন্তু ভালোবাসতে গিয়ে বিরক্ত হয়, কারণ দুদিন পরে দেখা যায় ক্ষমতাটা ক্যাপচার্ড বাই সাম এলিটস, পলিটিক্যাল এলিট, বিজনেস এলিট, এনজিও এলিট, হ্যাঁ, দেশি বিদেশি এলিট। ক্ষমতার সাথে জনগণের কখনো সম্পর্ক তৈরি হয় না। সবাই জনগণের কথা বলে, কিন্তু ক্ষমতার সাথে সম্পর্কটা তৈরি হয় একটা গুটি পয় গ্রুপে, এবং এই গ্রুপগুলোর স্বার্থের দ্বন্দ্বের কারণে দেখবেন যে নানা সময় কেওয়াজ লাগে। এখনো যে কেওয়াজ আপনি দেখতে পাচ্ছেন, এটা জনগণের অনৈক্যের ফসল না, এটা হলো ওই যে সিন্ডিকেট, এই যে সিন্ডিকেটদের অনৈক্যের ফসল। ফলে এই যে সিন্ডিকেটের বাইরে জনগণের সাথে ক্ষমতার সরাসরি সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে এই জন্য আমরা প্রস্তাবনা হিসেবে রাখতে চাই যে আমাদের জনসার্বভৌমত্বের ধারণাটা তৈরি করতে পারতে হবে। আর ডেফিনেটলি এটা আপনার ধরেন পৃথিবীতে আমেরিকানরা এতে আমেরিকান হিসেবে গর্ববোধ করে কেন, ইরানিয়ানরা পৃথিবীতে ইরানিয়ান হিসেবে গর্ববোধ করে কেন, এটা সিভিলাইজেশনাল একটা অ্যাপিল থাকে। তো বাংলাদেশেরও তো এরকম একটা সিভিলাইজেশনাল অ্যাপিল লাগবে, সভ্যতাগত আবেদন লাগবে, যে আবেদনের কারণে একটা মরক্কোতে বসবাসকারী বাঙালিও বাংলাদেশের ব্যাপারে একটা দায় ফিল করবে, দায়িত্ব ফিল করবে, গর্ব ফিল করবে। সে তো ফিল করে না, সে বাংলাদেশ থেকে পালায় বাঁচতে পারলে মনে করে সফল। তার প্রধান স্বপ্ন কি? স্বপ্ন হলো দেশ ছাইরা যাওয়া। তরুণ প্রজন্মের স্বপ্নের অন্যতম স্বপ্ন দেখবেন যে দেশ ছাইরা যেতে চায়, এটা তার বিশাল স্বপ্নের একটা অংশ। এইভাবে তো আপনি একটা দেশ গঠন করতে পারবেন না, মিনিমাম ক্যাপাসিটি ডেভেলপ করে দেশের বাইরে চলে যাচ্ছে। তো এই জন্য আপনার এই যে নতুন যে সিভিলাইজেশনাল, এই সিভিলাইজেশনাল ডক্ট্রিনের মধ্যে এখানে ইসলামের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। ইসলামের মধ্যে নানা গ্রুপ, নানা আপনার কি বলে যে মাযহাবের এই তত্ত্বগুলো থাকবে, কিন্তু অ্যাজ এ হোল ইসলাম একটা সিভিলাইজেশনাল ফিলোসফিক্যাল একটা প্রস্তাবনা আকারে এটাকে আপনার এটাকে কি বলা যায় যে এটাকে সামাজিকীকরণ করতে হবে। আমাদের এখানে ইসলাম তো মেইন স্ট্রিম না। এখানে মুসলমানরা যে কথা বারবার বলি, মুসলমানরা সংখ্যায় মেজরিটি, কিন্তু দার্শনিক সাংস্কৃতিক ভাবে এরা মাইনরিটি। এখানে এই যে নিউ প্যাগানিজমের যে শাসন ব্যবস্থা, এই যে বেদান্তিক কালচারের যে ডমিনেন্স, এইটাও আপনার জিওপলিটিক্স এটা দ্বারা ডমিনেটেড। ফলে আপনাকে এই যে নতুন যে পোলারাইজেশন হচ্ছে, মাল্টিপোলার ওয়ার্ল্ডের কথা যে আমরা বলছি, এই পোলারে ইসলাম একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। ইসলামকে এখানে ইনক্লুড করেই চিন্তা করা হচ্ছে এখন। সেই যে আপনার ডাইনামিক্স তৈরি হচ্ছে ইউরো এশিয়ান ভিশন থেকে শুরু করে এখানে সাউথ এশিয়ান জায়গায় বাংলাদেশের একটা লিড নেওয়ার সুযোগ আছে। কেন আছে? এটা আপনার হিন্দুত্ববাদী ফ্যানাটিসিজমের কারণে ইন্ডিয়া এখন শুধুমাত্র প্রতিবেশী রাষ্ট্রগুলোর জন্য একটা থ্রেট না, এটা গ্লোবাল বার্ডেন হিন্দুত্ববাদ। সেই বিভিন্ন দেশে গুপ্ত হত্যা ঘটাচ্ছে। কানাডার সাথে তার সম্পর্ক দেখেন, আমেরিকা তো বললাম একটু আগে একটা আসার তারে দিল অপারেশন সিন্দুরের, হ্যাঁ, ফলে সে গ্লোবালি কিন্তু এক ঘরে হয়ে গেছে সারা দুনিয়াতে। এই যে তার যে এই এক ধরনের চাটুকারিতাপূর্ণ বা চালাকিপূর্ণ যে নীতি, এই কৌটিল্য বা চাণক্য নীতি, সেটা কিন্তু এখন গ্লোবালি তাকে আর ফ্লোরিশ করছে না, তাকে আর শক্তিশালী করছে না, হ্যাঁ, বরং এটা তাকে আরো ডিক্লাইনের দিকে নিয়ে যাচ্ছে। সেই জন্য আমাদের যেটা গুরুত্ব দিয়ে ভাবতে হবে, চিন্তা করতে পারতে হবে, আমাদের ফাউন্ডেশন অফ জিওপলিটিক্সটা খুবই জরুরি ভিত্তিতে নতুন করে নির্মাণ করতে পারতে হবে। এটার সাথে আপনার ইন্টারনালি ডোমেস্টিক আপনার পলিটিক্যাল কন্ডিশনকে ঠিক রাখার যেরকম সম্পর্ক আছে, গ্লোবালি বাংলাদেশ, এই যে বাংলাদেশি পরিচয়, এই পরিচয়টা একটা আন্তর্জাতিক মাত্রা যদি আপনি দিতে না পারেন, তাহলে এর আলোকে আপনি আগামী দিনের পৃথিবীতে নতুন করে গুরুত্বপূর্ণ জায়গা যেটা দখল করার কথা বা স্থান পাওয়ার কথা, সেখানে আপনি পারবেন না। সেজন্য আপনাকে ইকোনমিক্যালি আপনি রাতারাতি অনেক উন্নতি করে ফেলবেন, সেটা আমরা আশাও করছি না, কিন্তু আপনি যেটা পারবেন সেটা হলো চিন্তায়, মননে, মেধায়, আপনার এই তরুণ প্রজন্মকে, জেনজিকে এমন ভাবে গড়ে তুলতে হবে যাতে তারা গ্লোবাল নলেজ ইন্ডাস্ট্রিতে গুরুত্বপূর্ণ কন্ট্রিবিউশন রাখতে পারে। সেজন্য আমাদের প্রথম দরকার যে জায়গাটা, সেটা হলো এই পপুলার সভারেন্টির যে ধারণাটাকে, এটাকে জনসার্বভৌমত্বের আন্ডারে আনা, জনগণকে বোঝানো বাংলাদেশের সার্বভৌমত্ব নির্ভর করে তোমার উপরে। তুমি সাধারণ নাগরিক হও, কৃষক হও, শ্রমিক হও, ছাত্র হও, জনতা হও, তোমার উপরে নির্ভর করে। এটা শুধুমাত্র সেনাবাহিনীর বিষয়, আইন শৃঙ্খলা রক্ষাকারীর বিষয় বা গোয়েন্দা সংস্থার বিষয় না। এই যে জনগণই যে সার্বভৌমত্বের মালিক,
সার্বভৌমত্বের মালিক শুধুমাত্র কোনো পলিটিক্যাল পার্টি না, শুধুমাত্র সেনাবাহিনী না, শুধুমাত্র রাষ্ট্র না। এই জায়গা থেকে আমরা যেন আমাদের এই নতুন ফাউন্ডেশন অফ জিও পলিটিক্সটাকে নির্মাণ করতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আমার সালাম দিয়ে আবার ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য করবেন নর্থ সাউথ ইউনিভার্সিটির সাউথ এশিয়ান ইনস্টিটিউশন অফ পলিসি অ্যান্ড গভর্নেন্সের সিনিয়র রিসার্চ ফেলো প্রফেসর এম এ রশিদ। বিসমিল্লাহিররহমানিররহিম। নেক্সাস ডিফেন্স অ্যান্ড জাস্টিস আয়োজিত আজকের এই জাতীয় নিরাপত্তা বিষয় প্রোগ্রামে উপস্থিত শ্রোতৃবৃন্দ, মঞ্চে বিশিষ্ট অতিথিবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয় নিয়ে সেমিনার করছি বা আলোচনা করছি, জাতীয় নিরাপত্তা বিষয়। মুখ্যের বিষয় আমাদের জাতীয় নিরাপত্তা নিয়ে ইতিমধ্যে কোনো নিরাপত্তা কোনো নীতিমালা তৈরি হয়েছে বা সেটা নিয়ে আমরা গবেষণা করেছি বা পড়াশোনা করেছি বা আমরা জানিয়েছি, সেটা এখন পর্যন্ত হয়নি। আমি এখানে এসেই দুইটা হোঁচট খেয়েছি। যে জাতি তার বীর সন্তানদেরকে সম্মান করতে জানে না, সেই জাতিতে বীর সন্তান তৈরি হয় না। আমার শুনতে খুবই খারাপ লেগেছে, লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান, যার শেষে লেখা আছে বরখাস্ত। এটা জাতি হিসেবে আমাদের লজ্জার বিষয়। এখানে আমরা আরো লজ্জার বিষয়, জুলাই বিপ্লবের সৈনিকরা তারা রিগ্রেট করেছে, আক্ষেপ করেছে যে আমাদের চিকিৎসার খবর পর্যন্ত নেওয়া হয় না। আমরা এই দেশের মানুষের উপর আমাদের কনফিডেন্স আছে। আমরা অতীতে দেখিয়েছি যে আমরা হইলাম শহীদ তিতুমির, হাজী শরীদুল্লাহর উত্তরসূরি, খান জাহান আলীর আমরা উত্তরসূরি। এই জাতি কোনো সময় বীর সন্তান তৈরি করতে কার্পণ্য করেনি। যখন রাজনীতিবিদরা পালিয়ে গেছে তখন আমরা দেখেছি বাংলাদেশের গর্বিত বাঙালি সেনাবাহিনী আমাদের এই স্বাধীনতার মুক্তি সংগ্রাম তারা ঝাঁপিয়ে পড়েছে। ওই সময় যেই সময় তারা প্রত্যেকে জানতো যে তারা জীবন নিয়ে টিকতে পারবে না, এবং শহীদ জিয়াউর রহমানের আহ্বানে আমরা সেই সেনাবাহিনী ঝাঁপিয়ে পড়েছিল। আমরা দেখেছি ওই সময় রাজনীতি নেতৃবৃন্দ আগরতলা গিয়ে মুজিবনগর সরকার, মেহেরপুর মুজিবনগর সরকার তারা প্রতিষ্ঠা করে ভারতের, এবং তারা ওখানে যে মুহূর্তে আমাদের সেনাবাহিনী সশস্ত্র বাহিনীর নেতৃত্বে জনগণ ঝাঁপিয়ে পড়েছে দেশের স্বাধীনতার জন্য, সেই সময় আমরা দেখি ভারতের সাথে 7 দফার গোলামী চুক্তি তারা লিপ্ত। যে সেনাবাহিনী সশস্ত্র বাহিনী আমাদেরকে নেতৃত্ব দিচ্ছিল, সেই সেনাবাহিনী নিয়ে তারা প্রথম চুক্তিতে তারা ক্লজ দেয় যে ভারতের সাথে মুজিবনগর সরকারের যে চুক্তি হয়, যেখানে আওয়ামী নেতৃবৃন্দরা সবাই উপস্থিত ছিল, তারা সেই চুক্তিতে একটা ক্লজ ছিল বাংলাদেশের সেনাবাহিনী থাকবে না। এরকম মীর জাফরের নীতি, যে সশস্ত্র বাহিনী তখনও সংগ্রামে লিপ্ত, তখনও তারা যুদ্ধে লিপ্ত, তাদের নেতৃত্বে জনগণ তারা ঐক্যবদ্ধ। আর ওই সময় এরা স্বাধীন হওয়ার ডিক্লারেশন আগেই তারা চুক্তি করে ফেলতেছে যে আমাদের সেনাবাহিনী থাকবে না। আর একটা ক্লজ ছিল আমাদের পররাষ্ট্র নীতি, দিল্লির পররাষ্ট্র নীতিকে ফলো করবে। একটা রাষ্ট্রের সার্বভৌমত্বের এই দুইটার অপরিহার্য প্রতীক। আমরা যারা রাষ্ট্র নিয়ে গবেষণা করি আমরা জানি এই স্বাধীনতার প্রতীক যে কোনো দেশের সশস্ত্র বাহিনী, এবং যে কোনো দেশের তার নিজস্ব পররাষ্ট্রনীতি এবং তার দেশ পরিচালনার পলিসি সে দেশের সরকার সে নিজেই নিবে, তাকেই স্বাধীনতা বলে। তো শুরুতে আমরা দেখলাম আওয়ামী ফ্যাসিস্ট এই রাজনৈতিক দল বাংলাদেশের সার্বভৌমত্ব ভারতের কাছে তুলে দেওয়ার জন্য তারা চুক্তিতে লিপ্ত হয়েছে। আমরা এরপরে দেখেছি 1974 সালে যেটা ইন্দিরা মুজিব চুক্তি হয়, সেখানে আমাদের পানির যে আমাদের কামনা বা পানির যে মুক্তি, আমাদের সেই পানি নিয়ে ষড়যন্ত্র করে চুক্তি করেছে। ভারত আমাদের শুরুতেই পানি কেড়ে নিয়েছে,
ভারতের প্রথম চাওয়াই ছিল বাংলাদেশ একটা কলোনি রাষ্ট্রে পরিণত হবে। ভারত কখনো শুরু থেকে আমাদের স্বাধীনতা চায়নি, তাই তারা তাদেরকে লালন পালন করেছে যারা তাদের লেসপেন্সার ছিল, দালাল ছিল, দোসর ছিল, এবং তাদেরকে দিয়ে তারা পরবর্তীতে আমাদের দেশে কুক্ষিগত করেছে। আমরা যদি আরেকটু দেখি, বর্তমানে আমরা অলরেডি ভারতের সাথে, ভারত আমাদের উপর যুদ্ধ চাপিয়ে দিয়েছে। আমরা কিন্তু ইতিমধ্যে যুদ্ধে, আমরা ইচ্ছে হোক অনিচ্ছে হোক, আমরা কিন্তু নেমে গেছি। ভারত শুরু করেছে 5ই আগস্টের পরে, প্রথম শুরু তার মিডিয়া যুদ্ধ। আপনারা দেখেছেন মিডিয়া ভারতের এমন পর্যায়ে এসেছে যে পৃথিবীতে মিথ্যা সংবাদ পরিবেশন ভারতকে এমন সর্বোচ্চ আসলে দেখা হয়। দ্বিতীয়, আপনারা দেখেছেন ভারত আমাদের উপরে অর্থনৈতিক আগ্রাসন চাপিয়ে দিয়েছে। ভারত তার আগের দোসরদেরকে দিয়ে বাংলাদেশের অর্থনৈতিক মুক্তি থামিয়ে রেখেছিল। বাংলাদেশকে কয়েকশো বছর পিছিয়ে দেওয়া হয়েছিল। আপনারা জানেন আমাদের রাষ্ট্রের আগের যে অর্থনীতি বা জাতীয় নিরাপত্তার সাথে এইসব বিষয় জড়িত, আমাদের বক্তার আগে আলাপ এখানে করেছেন যে আমাদের চিকিৎসা ভারত কেড়ে নিয়েছে, আমাদের যে অর্থনৈতিক যে আমাদের ডিসিশন নিতে পারি, আমাদের বিনিয়োগ। আমি বিনিয়োগ নিয়ে কাজ করার সময় আমি দেখেছি যে আমাদের এখানে যখন বিনিয়োগের অফার করে এসেছে জাপান থেকে, চায়না থেকে, বিভিন্ন রাষ্ট্র থেকে, কিভাবে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় সেগুলো রিজেক্ট করেছে, তারা কনস্পিরেসি করেছে ভারতের দিক নির্দেশনায়। তবে এখনো আমরা যদি খোঁজ খবর রাখি যে বাংলাদেশের বিনিয়োগের জন্য সবচেয়ে বাধা অস্থিরতা। এই অস্থিরতা ভারত আমাদের ভিতরে চাপিয়ে দিচ্ছে। বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি জনগণ যাদের উপর সবসময় আস্থা রাখেন, যে কোনো বিপদে যাদের উপরে জনগণ পাশে দেখতে চান, সেই সশস্ত্র বাহিনীকে বিতর্কিত করার জন্য ভারত তার মিডিয়া লাগিয়েছে এবং আমাদের দেশে তাদের যে দালাল গোষ্ঠী আছে তাদেরকেও প্রোপাগান্ডার মধ্যে লিপ্ত করেছে। আমরা প্রতিদিন একটা একটা প্রোপাগান্ডা দেখছি। আমরা ইতিমধ্যে দেখেছি বাংলাদেশকে ভারত যে সাংঘাতিক ভয় পায় তার প্রমাণ হলো আমাদের সশস্ত্র বাহিনী থাকবে না সেই মুজিবনগর সরকারের চুক্তি থেকে। এরপর আমরা দেখেছি আমাদের বিডিআরে, আমরা বিজেপি বলতে আমি রাজি না, কারণ প্রত্যেক বিডিআর সদস্য যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের পরিবার, তাদের বন্ধু বান্ধব, তাদের কলিগ কেউ স্বীকার করে না এটা বিদ্রোহ। সবাই বলে এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। বিডিআর ছিল বাংলাদেশের সার্বভৌমত্বের অন্যতম প্রতীক এবং বিডিআর ছিল বাংলাদেশের ভারতের জম। আমরা রৌমারিতে দেখেছি, বড়াইবাড়িতে দেখেছি। আমরা বিডিআর এর সেই পাকিস্তান আমল থেকে বিডিআর ইপিআর ছিল, এরপর বিডিআর নাম হয়েছে। আমরা এখন পর্যন্ত দেখে এসেছি যে বিডিআর এর ভূমিকা বাংলাদেশে কিরকম সাহসের বিরল ভূমিকা। এবং আপনারা দেখেছেন যখন আমাদের নতুন এই সরকার স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছে যে আমরা বিডিআর কে বলে দিয়েছি যে তোমরা পিঠ দেখাবা না। তারপর দেখেছি যে ভারতের বিজেপি কিভাবে, বিএসএফ কিভাবে আমাদের বিডিআর দেখে পালাচ্ছে। আমরা দেখেছি আমাদের জওয়ানদের সাহসিকতা, আমরা দেখেছি আমাদের জওয়ানদের কমিটমেন্ট, আমরা দেখেছি জনগণের সাথে জওয়ানদের ঐক্য, আমরা দেখেছি নিরীহ জনগণ হাতে কাশি নিয়ে বিডিআর এর পাশে পাহারা দিচ্ছে ভারতের হানাদারদেরকে প্রতিরোধ করার জন্য। এটা আমাদের গর্বের বিষয়। আমরা দেখেছি সেই 71 থেকে জনগণের যখনই প্রয়োজন হয়েছে জনগণ শেষ আশ্রয় স্থল সশস্ত্র বাহিনী পক্ষে পাশে পেয়েছে। 5ই আগস্ট এই সশস্ত্র বাহিনী যদি জনগণের পাশে না দাঁড়াতো তাহলে আরো রক্তপাত হতো, আরো এটা এগিয়ে যেত। এরপরে ভারতের এখন একমাত্র দৃষ্টি হলো সশস্ত্র বাহিনীকে দুর্বল করা। ভারত হাসিনার আমলে বিডিআর কে দুর্বল করেছিল এবং পরবর্তীতে বিডিআর এর এই যারা প্রতিরোধ করেছিল বা যারা কথা বলেছিল তাদেরকে, আমাদের সেই মহান বীর সেনাদেরকে বরখাস্ত করেছিল এবং সেই বরখাস্তের মধ্যে কেউ বাদ যায়নি। 3 বাহিনী থেকে খেতাবপ্রাপ্ত কর্নেল হাসিন পর্যন্ত বাদ যায়নি, তাকে আমরা বরখাস্ত লিখি। আমরা দেখেছি কিভাবে ভারত তাদের গোয়েন্দা সংস্থা বাংলাদেশে স্বাধীনতা হস্তক্ষেপ করে, আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে, আয়নাঘর, এবং আমরা দেখেছি এই আয়নাঘরগুলোতে তারা ইন্টিগ্রেশনের নামে তারা আয়না ঘরে এসে তাদের নিজস্ব লোকেরা, আমাদের এখানে আমরা মিডিয়াতে দেখেছি যে তারা এই আমাদের যে সন্তোষ কি বলে কালবেলার সম্পাদক সন্তোষ শর্মা, এদের মাধ্যমে
তারা আমাদের লোকদেরকে জঙ্গি বানিয়ে তারা ইন্টারোগেশন করেছে। এটা আমাদের লজ্জার বিষয় যে আমাদের নিরাপত্তা বাহিনী, আভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী তারা কুক্ষিগত করেছে। বাংলাদেশের রাজনীতিবিদদেরকে আজকের এই যে আমাদের ন্যাশনাল সিকিউরিটি, জাতীয় নিরাপত্তা নিয়ে আমরা কথা বলছি, আমাদের অবশ্যই যারা রাজনীতি করছেন তাদেরকে স্বাধীনতার নীতিমালা শিক্ষা দেওয়া প্রয়োজন, তাদের কমিটমেন্ট প্রয়োজন। কারণ আমরা দেখছি যে রাজনীতিবিদদের মাধ্যমে ভারত আমাদেরকে কক্ষিগত করেছে। আমরা দেখেছি জিএম কাদেরের সেই বক্তব্য যে আমি বলবো না, কি বলেছি তাও বলবো না, ভারতের সাথে আমার কি আলাপ হয়েছে অনুমতি পাইলে বলবো। এরকম দালালদেরকে আমরা রাজনীতি করতে দিচ্ছি বাংলাদেশের মাটিতে। আমাদের লজ্জার বিষয়, আমাদের মাথা হেট হয়ে যাচ্ছে যে এই দালালরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। শুধু আওয়ামী লীগকে দোষারোপ করলে হবে না, যারা জাতীয় নিরাপত্তাকে লঙ্ঘন করে ওই বিশ্বের যে কোনো শত্রু দেশের সাথে সম্পর্ক করবে দেশের এগেইনস্টে, তাদেরকে রুখে দাঁড়াতে হবে। জনগণের সম্পৃক্ততা লাগবে। সশস্ত্র বাহিনীর একাই দায়িত্ব না এই দেশের স্বাধীনতা রক্ষা করা। সশস্ত্র বাহিনী তাদেরকে প্রশিক্ষণপ্রাপ্ত, উচ্চমানের প্রশিক্ষণপ্রাপ্ত, তারা জনগণ যদি তাদের সাথে থাকে আমরা হবো অজেয় শক্তি। এটা আমরা অতীতে প্রমাণ করেছি। আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা তিতুমিরের বংশ, আমরা বাসায় কেল্লা করেছি, আমরা ইংরেজ হটিয়েছি। আমাদের আজকে লজ্জার বিষয় যে আমাদের রাজনীতিবিদরা শুধু ক্ষমতার জন্য দেশের স্বার্থ জলাঞ্জলি দিচ্ছেন। আমাদের আগের বক্তারা প্রমাণ দিয়ে বলেছেন কিভাবে তারা টাকা পাচার করেছে। আমাদের আগের বক্তারা এখানে বলেছেন যে বাংলাদেশের স্বাধীনতার ব্যাপারে আমরা রাজনীতিবিদদের কাছ থেকে কতখানি কমিটমেন্ট পাই। আমরা অ্যানালাইসিস করে দেখেছি যে ভারত পাকিস্তানের সাথে যে পাহলগামের ঘটনা ঘটিয়েছে, তাদের বক্তব্য ছিল এটা পাকিস্তান থেকে জঙ্গি অ্যাটাক। তারা কোনো প্রমাণ দেয়নি, প্রমাণ দেওয়ার প্রয়োজনও মনে করেনি। কিন্তু যদি উল্টাও বলা হয় যে তাদের পরিকল্পিত একটা ব্যবস্থা, সেটা দৃষ্টির বিচারে এটা বাদ দেওয়া যায় না। কারণ ভারত কাশ্মীরের মুসলমানদেরকে নিপীড়ন করার জন্য এই ধরনের ঘটনা ঘটিয়েছে। তাদের আভ্যন্তরীণ, তাদের যে রাজনীতি, তাদের যে সামনে ধর্মভিত্তিক ইলেকশন, তাদের যে বিহার ইলেকশন, মোদীর অবস্থা শক্তিশালী করা, তাদের দুর্নীতি ঢেকে রাখা, এগুলোর জন্য এরকম একটা ঘটনার জন্ম দেয়। এবং তারা এখন ওখানে তারা মার খাওয়ার পরে তারা এখন বাংলাদেশের দিকে তাকিয়েছে। এখন বাংলাদেশকে তারা একই রকম ঘটনা ঘটাতে পারে। আমাদের নিরাপত্তা বিষয়ে কনসার্ন রাখা উচিত যে ভারত বাংলাদেশে কোন একটা ঘটনা ঘটাবার আগে তার দেশে সেই এমন একটা পরিকল্পনা করতে পারে, যে পরিকল্পনার মধ্যে সে দেখা হয় যে জঙ্গি অ্যাটাক হয়েছে, সেই জঙ্গিরা বাংলাদেশে অভ্যন্তর থেকে এটা করেছে। তাদের এরকম একটা গল্প করার পরে, যেহেতু আমরা এখন গরিবের ভাবি, দুর্বল দেশ, আমাদের পাশে কোনো বন্ধু নাই। আমাদের পাশে যখন পাকিস্তান আক্রমণ হয়েছে তখন তুরস্ক আর চায়না সরাসরি তাদের সাথে সাহায্য করেছে। কিন্তু বাংলাদেশ যদি আজকে এরকম আক্রান্ত হয়, বাংলাদেশের পাশে কে আছে, কে সাহায্য করবে, এমন কোন চুক্তি কি আমাদের সাথে কারো আছে? নাই। আমরা দেখা যাবে যে আমাদের এখানে যারা সুবিধাভোগী, যাদের বাইরের পাসপোর্ট, তারা সব পালিয়ে যাবে। কিন্তু আমরা 20 কোটি জনগণ, 18 কোটি জনগণ এটার মোকাবেলা করতে হবে জীবন দিয়ে, দুর্ভিক্ষ দিয়ে। আমাদের আরেকটা জিনিস কনসার্ন আনতে হবে যে সশস্ত্র বাহিনীর সাথে আমাদের সাধারণ জনগণের সম্পর্ক, যেটা ভারত দুর্বল করে দেওয়ার চেষ্টা করছে, সেটাকে আরো শক্তিশালী করা। আমাদের জনগণের এগেনস্টে যেন সেনাবাহিনীকে দাঁড় করানো না হয়, আবার সেনাবাহিনীর এগেনস্টে জনগণকে যেন দাঁড় করানো না হয়। সশস্ত্র বাহিনীকে যেন জনগণ যে কোনো আলোচনার ঊর্ধ্বে রাখে। তাদের জোশ থাকলে সশস্ত্র বাহিনী আইন অনুযায়ী, নিয়ম অনুযায়ী সেগুলো বিচার হয়। আমরা সেগুলো কমপ্লেন করতে পারি, আমরা নির্দিষ্ট কমিশনের মাধ্যমে সেটা বিচার চাইতে পারি। কিন্তু আমরা যেন কাতার ছড়াছড়ি না করি, কারণ এটা পুরাটাই ভারতের লাভ, আমাদের শত্রু রাষ্ট্রের লাভ। এবং আপনারা জানেন যে এইসব বিষয়ে, যে বিডিআর যখন ঘটনা ঘটেছিল, এই হত্যাকাণ্ডের আগে ভারত যেটা লুফে নিচ্ছে যে বিডিআর অসন্তোষ, এই অসন্তোষটা তারা পরিকল্পিতভাবে তারা বাস্তবায়ন করতে গিয়ে এই বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে। এবং আজকে আমরা এমন পর্যায়ে আছি যে হত্যাকাণ্ডের বিচার পর্যন্ত আমরা করতে পারছি না। সেনাবাহিনী সার্বভৌমত্বের প্রতীক, জনগণকে হত্যা করা হয়েছে। শুধু সেনাবাহিনী হত্যাকাণ্ডকে আমরা এভাবে দেখবো না, আমরা দেখবো এই দেশের সার্বভৌমত্বকে হত্যা করা হয়েছে। আর এই কারণে আমাদের একটা নির্দিষ্ট নীতিমালা, আমি অনেক ধন্যবাদ জানাই ব্রিগেডিয়ার হাসিন সাহেবকে, যারা এই উদ্যোগ নিয়েছেন। আমাদের জানেন আপনারা, জাতীয় নিরাপত্তা নিয়ে আমাদের কোনো অফিসিয়াল, কোনো বেসরকারি কমিটি নেই। আজকে সেনাবাহিনীর
সোলজাররা, আমরা জানি সেনাবাহিনীর কর্মকর্তারা কখনো রিটায়ারমেন্টে যান না, ওনারা অস্ত্র জমা দেন, কিন্তু মৃত্যু পর্যন্ত ওনারা সৈনিক হিসেবে থাকেন। আমরা জাতি হিসাবে আশা করতেই পারি এই সেনাবাহিনীর যারা রিটায়ার্ড, যারা অবসরপ্রাপ্ত এই কর্মকর্তারা 5ই আগস্ট জাতির সাথে দাঁড়িয়েছেন এবং ইনশাল্লাহ আগামীতেও দাঁড়িয়ে থাকবেন। এবং সেনা কর্মকর্তারা যারা অবসরপ্রাপ্ত, যারা আমাদেরকে উৎসাহ দেন, আমাদেরকে লিখতে সাহায্য করেন, আমাদেরকে সাহস দেন, তারা যখন বলে যে আমরা সবসময় প্রস্তুত থাকি যুদ্ধের জন্য। আপনারা জানেন যে আমি এই সেনাবাহিনীর শিক্ষকতা কিছুটা করেছি বা করি, এটা কারণ আমার কিছুটা তাদের ব্যাপারে রিয়েলাইজেশন, পারসেপশন পরিষ্কার আছে। আমি দেখেছি ওনারা একটা বছরও এক জায়গায় থাকতে পারেন না, পুরো দেশে ওনারা ঘোরাফেরা করেন। কখন সন্তান বড় হয় সেনা সদস্যরা বুঝতেও পারেন না, এবং তাদের এই কষ্ট তারা দেশের জন্য, তারা এই দেশে তারা চাকরি হিসেবে দেখলে অনেক অফিসার আগেই চাকরি ছেড়ে চলে যেতেন, কিন্তু আমাদের সেনাবাহিনী এখনো আমার দৃষ্টিতে, আমি যতখানি গবেষণা করেছি, এইটা ইন্ডিয়া ধ্বংস করতে পারেনি। এই সশস্ত্র বাহিনীকে ধ্বংস করার জন্য ইন্ডিয়া একের পর এক পরিকল্পনা করছে। আমরা চাই আপনারা জনগণ মিলে এই পরিকল্পনা রুখে দিবেন। আমাদের কাছে আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, আমাদের দেশের এক্সটার্নাল অ্যাফেয়ার্স আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের সামরিক ভাবে এবং আমাদের অর্থনৈতিক ভাবে কোন কোন দেশ আমাদের পাশে দাঁড়াবে, তারা কিভাবে দাঁড়াবে, তাদেরকে ওপেন ওয়েলকাম জানাতে হবে জনগণকে, তাদেরকে ওপেন কথা বলতে হবে যে আমরা আমাদের বন্ধু রাষ্ট্র যারা হবে তাদের সাথে শত্রুতা চাই না। আমরা এমন এক ভারতের খপ্পর থেকে বের হয়ে আমরা আর কারো খপ্পরে পড়তে চাই না। আমরা স্বাধীন থাকতে চাই, স্বাধীনভাবে আমরা ডিসিশন নিতে চাই, আর সেটা ভালো হোক খারাপ হোক আমার দেশের ডিসিশন আমরা নিব। এইটাই জাতীয় নীতির পলিসি হতে হবে। আমাদের সশস্ত্র বাহিনীর সাথে জনগণকে ট্রেনিং এ নিয়ে আসতে হবে। পৃথিবীতে ইউরোপ সহ ম্যাক্সিমাম সব দেশে জনগণ সব সময় তার জীবনে 2 থেকে 3 বছর সশস্ত্র বাহিনীকে দেয় দেশ সেবার জন্য। সে যুদ্ধের প্রস্তুতি নেয়, ট্রেনিং নেয়, এবং সেই ট্রেনিং কখনো জমা দেয় না, সবসময় সে ট্রায়ালে রাখে। তো আমাদের এটাও মাথায় রাখতে হবে যে এটা দ্রুত সরকার যেন বাস্তবায়ন করে। আমি ইউনূস সরকার সাহেবের কাছে আমরা আহ্বান করি যে এই সশস্ত্র বাহিনীর সাথে বাংলাদেশের জনগণকে ট্যাগ করতে হবে। আমরা জানি বিএনসিসি ছিল আগে, সেটাকে আবার আপগ্রেড করতে হবে। এবং ইতিমধ্যে আপনারা জানেন যে ভারত যখন পাকিস্তানকে আক্রমণ করে তখন ভারত কিন্তু ভিতরে ঢুকে নেয়। ভারত কখনো আমাদের ভিতরে ল্যান্ড ফোর্স নিয়ে ঢুকবে না, কিন্তু তারা এয়ার স্ট্রাইক, মিসাইল স্ট্রাইকের তারা ব্যবস্থায় যারা যাবে। এবং এইটাকে ঠেকানোর জন্য গত 14-16 বছর সরকার, এই ভারতের এই দালাল সরকার, এই কলোনি সরকার, তারা কোনো ব্যবস্থা নেয়নি। বাংলাদেশে সেই রকম অর্থে কোনো ডিফেন্স সিকিউরিটি তৈরি করা হয়নি যে ভারত যদি আমাদেরকে তার মিসাইল বা এয়ার স্ট্রাইকে অ্যাটাক করে সেটা আমরা প্রতিরোধ করবো কিভাবে। তো সেখানে একটা যুগ উপযোগী, সময় উপযোগী আমাদেরকে একটা নীতিমালা, জাতীয় নিরাপত্তা নীতিমালা প্রতিষ্ঠা করতে হবে। এবং জাতীয় নীতিমালার মধ্যে অর্থনৈতিক মুক্তি কিভাবে হবে সেটা একটা নীতি থাকতে হবে। আমরা জানি জাতীয় নিরাপত্তার সাথে চিকিৎসা, অর্থনীতি, রাজনীতি এবং তার বৈষয়িক, তার ফরেন অ্যাফেয়ার্স, এগুলোকে একটা সিস্টেমের ভিতর নিয়ে আসতে হয়, একটা সুনির্দিষ্ট নীতিমালার মধ্যে নিয়ে আসতে হয়। এই সুনির্দিষ্ট নীতিমালা আমাদেরকে বিভিন্ন ভাবে যার যতখানি দরকার তাদেরকে পড়াতে হবে, শিখাতে হবে, বিভিন্ন প্রোগ্রাম আয়োজন করতে হবে। জনগণ যেন জানে যে আমরা এই জাতীয় নিরাপত্তা নীতিতে আমরা চলছি। আমরা অনেক সময় বলি যে ভারতে সব দলগুলি জাতীয় নিরাপত্তা ক্ষেত্রে এক হয়ে যায়, না, ব্যাপারটা এরকম না। ভারতে জাতীয় নিরাপত্তা রাজনৈতিক দলগুলোর থেকে আলাদা। রাজনৈতিক দলরা বাধ্য জাতীয় নিরাপত্তার কথা শুনতে। এই জন্য তারা যখন ক্রাইসিস হয় তখন সব দল আসতে বাধ্য, তখন তারা কমিটেড। তখন জাতীয় নিরাপত্তা বিশেষজ্ঞরা তাদেরকে তাদের পলিসি এক্সপ্লেইন করেন। আরেকটা জিনিস আমি বলতে চাই যে আমরা এমন একটা প্রতিবেশীর সাথে আছি যে প্রতিবেশীর তাদের রাজনীতি হলো ধর্ম নিয়ে। আমরা জানি এই বিজেপির উত্থান, বিজেপির ডক্ট্রিন বা আরএসএস ডক্ট্রিন কি ছিল? মুসলিম খেদাও, মুসলিম নির্মূল করো। এই কারণে বাবরি মসজিদ ভাঙার কারণে বিজেপির উত্থান হয়েছে। এবং আমরা দেখি এখন পর্যন্ত ভারত সকল মসজিদ বা স্থাপনার পিছনে মন্দির খুঁজে এবং এক একটা ন্যারেটিভ তৈরি করে এবং ওই তৈরি অনুযায়ী পুরো রাষ্ট্র ঝাঁপিয়ে পড়ে। ভারত তার রাষ্ট্রীয় শক্তিকে সংখ্যালঘুদের নির্মূল করার কাজে ব্যবহার করছে। আমরা জানি ভারত আমাদের ভিতরে যে আভ্যন্তরীণ সবকিছুতে হস্তক্ষেপ করে, রাজনীতি সহ, এগুলো আমরা ইন্টারন্যাশনাল ভাবে আমরা এখনো প্রতিবাদ করি না। আমরা ভারত আমাদের ভিতরে হস্তক্ষেপ করছে, এই বিষয়ে আমরা ইউনাইটেড নেশনে বিচার দেওয়া উচিত। ইউনাইটেড নেশনের চার্টার অনুযায়ী ভারত আমাদের কোনো বিষয়ে হস্তক্ষেপ করতে পারে না। আমাদের কোন সরকার হবে, কোন সেনাপ্রধান হবে, এগুলো ভারত হস্তক্ষেপ করতে পারে না।
আমরা অতীতে দেখেছি প্রণব মুখার্জির বইতে যে ভারত মঈন আহমেদকে বলেছিল যে তোমাকে আমি এক্সটেনশন দিব, যে তুমি শেখ হাসিনাকে সাপোর্ট দাও। এটা প্রণব মুখার্জি ভারতের এক্স প্রেসিডেন্ট, এক্স ফরেন মিনিস্টার, সে কিন্তু তার বইতে বায়োগ্রাফিতে লিখে গেছে, এত বড় দুঃসাহস তার। আমরা লজ্জিত যে আমাদের এইসব রাজনীতিবিদরা এইসব নিয়ে কথা বলেন না, এদের এইসব উল্টা ভারতের সাথে তোষামত করে কিভাবে ক্ষমতায় যাবেন, তাদের পক্ষে কিভাবে কথা বলবেন, তাদের যে দেশ বিরোধী যে চুক্তিগুলো ছিল বা দেশ বিরোধী পলিসিগুলো ছিল সেগুলোর উপরে তারা আরো সামনে এগিয়ে নিতে চান। তো আজকে আমি ধন্যবাদ জানাই আমাদের এই নেক্সাস ডিফেন্স এন্ড জাস্টিসকে এরকম একটা জাতীয় নিরাপত্তা নীতি আলোচনা অনুষ্ঠান করার জন্য। আমরা আশা করব ওনারা প্রতিনিয়ত রেগুলার এগুলোর উপর আরো আলোচনা নিয়ে আসবেন এবং বিষয়ভিত্তিক নিয়ে আসবেন, এবং ওনাদের এই পরিশ্রমকে আমরা মোবারকবাদ জানাই। ওনাদেরকে আমরা যেন মানুষকে ভালো কাজে, আল্লাহ বলছে সৎ কাজে আদেশ করবা, অসৎ কাজে নিষেধ করবা। তো আমরা যেন ওনাদের এই কাজগুলোকে আমরা সবসময় সাপোর্ট করি, আমাদের লেভেল থেকে আমরা ওনাদেরকে প্রমোট করি, এবং ওনারা যেন কিছুদিনের মধ্যে এরকম বিভ্রান্তি শিকার না হয়, বিব্রত বোধ না করে যেখানে পাকিস্তান থেকে এগুলো আগত হয়েছে। কিছুদিন পর দেখবে পাকিস্তানের ট্যাগ দিবে। আপনারা অবশ্যই জানেন পাকিস্তান বাংলাদেশে কোন পর্যায়ে কোন অবস্থায় হস্তক্ষেপ করার কোনো অপশনই নাই, কিন্তু দিল্লিকে সেটেল করার জন্য আমরা পাকিস্তানের নামটা নিয়ে আসি। পাকিস্তানের সাথে আমাদের কোনো ধরনের শত্রুতা অপশনই নাই, কারণ পাকিস্তান বাংলাদেশে এখন কোনো কিছুতে মাইনে রাখে না। পাকিস্তান সেই 1000 মাইল দূর থেকে সে নিজেকেই নিয়ে সামাল দিয়ে তার জন্য ব্যস্ততা। বাংলাদেশের কোন রাজনীতিতে, বাংলাদেশের কোন ধরনের হস্তক্ষেপে পাকিস্তানের কোনো প্রয়োজন নেই, পাকিস্তানের কোনো অবস্থা নেই, তার ব্যবস্থাও নেই। বাট স্বাদ তৈরি করা হয়েছিল যে ভারতকে প্রতিরোধ করার জন্য, আগ্রাসী প্রতিরোধ করার জন্য। আপনারা দেখেছেন, আমার শেষ বিষয়, যে ভারত একটা দুর্বল রাষ্ট্র, ভারতের কোনো অপশন নেই শক্তিশালী হয়ে ওঠার, কারণ তার পলিসি গুলো হলো ভারতকে ভেঙে দেওয়ার মতো। ভারত সে তার প্রতিবেশী কোন রাষ্ট্রের সাথে তার সুসম্পর্ক নেই, তার পররাষ্ট্রনীতি 100% ব্যর্থ। এবং দূরে যে কানাডা কিন্তু ভারত তারা ওখানে ধরা খেয়ে গেছে। ভারতের সাথে বন্ধুত্ব করা মানে যে কোনো দেশ এখন এটাকে মনে হয় পুলিশিটিতে মনে করে একটা বোকামি। তাই ভারতের ওই পর্যায়ে এই মোদী সরকারদের মতো ডক্টরিন চেঞ্জ না হয়, এইভাবে যদি দানবের মতো এরকম আচরণ যদি তারা বন্ধ না করে, এবং প্রতিবেশীর সাথে তারা যদি সৎ ব্যবস্থা তৈরি না করে, এবং প্রতিবেশী তারা যদি মূল্যায়ন না করে, তাহলে ভারত আমাদের চেয়ে করুণ অবস্থা পড়তে যাচ্ছে। এবং আপনারা, আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, যে ভারত যখন পাকিস্তানকে আক্রমণ করে তার আগে দিয়ে তামিলনাড়ু বা দক্ষিণাত্যের সাথে উত্তরপ্রদেশের একটা বিভক্তি হয়ে গেছিল, যে তারা ভারতের এই বিভিন্ন আগ্রাসী নীতি তারা পছন্দ করছিল না। তো ভারতের এই ভুলগুলো থেকে ভারত বের হবে কিনা সন্দেহের ব্যাপার, কারণ ভারতের এই বিজেপি, ভারতের জনগণ এই নরেন্দ্র মোদীর মতো লোকদেরকে যতদিন নির্বাচন করবে ততদিন পর্যন্ত এটা থেকে ভারত বেরোতে পারবে না। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ স্যার। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার মোহাম্মদ বেলায়েত হোসেন। বিসমিল্লাহিররহমানিররহিম। নেক্সাস ডিফেন্স এন্ড জাস্টিস কর্তৃক আয়োজিত আজকের এই সেমিনারে সম্মানিত সভাপতি, উপস্থিত অতিথিবৃন্দ, সম্মানিত অডিয়েন্স, অনেকক্ষণ ধরে আলোচনা হচ্ছে। আমি সংক্ষেপে কয়েকটি বিষয়, বিশেষ করে আজকে যে কিনোট প্রেজেন্ট করা হয়েছে এটার উপর কয়েকটি কথা বলে আমার আলোচনা আমি শেষ করব। নেক্সাস ডিফেন্স এন্ড জাস্টিসকে অনেক ধন্যবাদ। আজকে দেশের এক গুরুত্বপূর্ণ সময়ে আপনারা এই সুন্দর সেমিনার আয়োজন করেছেন। আপনাদের মূল প্রতিপাদ্য হলো জাতীয় নিরাপত্তা নীতি। এটা যদি বলি ন্যাশনাল সিকিউরিটি পলিসি, অনেক সময় মনে হয় যে এটা মিলিটারি আর্ম ফোর্সেস বা ডিসিপ্লিনারি সংক্রান্ত। অত্যন্ত সুন্দরভাবেই যে কিনোট যিনি স্পিকার অত্যন্ত চমৎকার ভাবে সিকিউরিটির সাথে
অন্যান্য বিষয়গুলোর যে ইনএক্সট্রিকেবলি কানেক্টেড, সেটা এই 3 পৃষ্ঠায় কিন্তু সুন্দর করে এসেছে, অত্যন্ত চমৎকার হয়েছে। এখানে বিশেষ করে অনেকেই মনে করি আমরা যে সিকিউরিটি মানে হলো অনলি জিওপলিটিক্স বা মিলিটারি অথবা পিস অ্যান্ড স্ট্র্যাটেজি। এটার সাথে যে ইকোনমি, জুডিশিয়ারি, তারপরে হলো ফুড সিকিউরিটি, ক্লাইমেট, এরপরে কনস্টিটিউশনাল ইস্যুস, জাস্টিস সিস্টেম, এগুলো যে ইন্টারলিঙ্ক এবং কানেক্টেড, সেটা অনেক সময় আমরা মিস করি। তো যিনি পেপার প্রেজেন্ট করেছেন ভাই অত্যন্ত চমৎকার ভাবে কি পয়েন্টস গুলো এখানে উল্লেখ করেছেন, ওনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো সিকিউরিটি, বিশেষ করে মিলিটারি এবং ন্যাশনাল ডিফেন্সের যে বিষয়গুলো, সেগুলো এক্সপার্টরা বলেছেন এবং আরো আমরা শুনবো। অনেক গুরুত্বপূর্ণ মেহমান আসেননি, হয়তো বিশেষ কারণে আসেন। আর সামনেও আমি মনে করি যে এনডিএ যে আরো প্রোগ্রামের আয়োজন করবে এবং এটা আসলে একটা চলমান ডায়ালগ, কনসালটেশন বা টক হওয়া উচিত। কারণ আমাদের কোনো ন্যাশনাল সিকিউরিটি পলিসি নেই। তো এই পলিসি ফ্রেম করার জন্য অ্যাওয়ারনেস, ডায়ালগ, কনসালটেশন দরকার। আনফরচুনেটলি আমরা দেখি যে এই যে অগাস্ট, আজকে হলো মে, এর মধ্যে এই যে ন্যাশনাল সিকিউরিটি পলিসি সংক্রান্ত কোন রাজনৈতিক দলের কোন থিঙ্ক ট্যাঙ্ক মনে হয় না কোনো প্রোগ্রামের আয়োজন করেছে। তো অনেকে বলেছেন যে রং ডাইমেনশনে আমাদের পলিটিক্যাল প্ল্যাটফর্মটা, পলিটিক্যাল পার্টিগুলো ঝগড়াঝাটি এই সেই করে তাদের সময় নষ্ট করছে টুয়ার্ডস এ রং ডিরেকশন, একেবারে রং ডিরেকশন। অনেকে মনে করছে ইলেকশন হলেই সব সমাধান হয়ে যাচ্ছে। অনেকে বলছেন যে 5 ইয়ার্স এর জন্য একটা ঐকমত্যের সরকার বা প্রফেসর ইউনূসকে আরো কয়দিন আমরা রাখি তাহলে। কিন্তু এর জন্য বৃহত্তর আঙ্গিকে ন্যাশনাল সিকিউরিটি পলিসি, গুড গভর্নেন্স, ডেমোক্রেসি, কনস্টিটিউশনালিজম, সাস্টেইনেবল আবার ডেভেলপমেন্ট ইস্যুগুলো, সেই ইস্যুগুলো এখনো আগেও মিসিং ছিল, এখনো মিসিং রয়ে গেছে। তো জুলাইয়ের যে অ্যাসপিরেশন, আকাঙ্ক্ষা, আমরা অনেক সময় হতাশ হয়ে পড়ি যে তাহলে চেঞ্জটা বা রিফর্মটা কোথায় হবে, কিভাবে হবে, কাকে দিয়ে হবে। তারা তো একই, দে আর গোয়িং ব্যাক টু প্রিভিয়াস খেয়াস। ৭১ কি হলো, তারপরে কি হলো, কে পক্ষে কে বিপক্ষে, সেগুলো তো আছেই। 71 ইজ এ রিয়ালিটি। 71 একটা জাতির কাছে একবারই আসে। নো ওয়ান ক্যান ডিনাই দ্যাট। কিন্তু তিক্ততা, এই সমস্ত খেয়াস, কনফ্লিক্ট, এগুলো করে তো ইউ আর মিসিং দ্য কারেক্ট ডাইমেনশন। আপনার কথা বলার দরকার ছিল আপনাদের পলিটিক্যাল পার্টিগুলো, আপনাদের একটা থিঙ্ক ট্যাঙ্ক এই